গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো এপ্রিলের 3 তারিখ, বারটা হলো বৃহস্পতিবার। আজ অনেক দিন পর ভ্লগ শ্যুট করছি, মাঝে 2-3 দিন ভ্লগ শ্যুট করিনি। তো চলো আজকের দিনের গল্পটা তাহলে সকাল থেকেই শুরু করা যাক। আজকে সকালে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, ভেবেছিলাম আরেকটু তাড়াতাড়ি উঠবো, তবে গতকাল রাতে প্রত্যেক দিনের মতো ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গেছিল। সকালবেলায় তো চোখ আমি খুলতেই পারছিলাম না, কিন্তু আজকে যেহেতু সকালে বেরোতে হবে তাই একটু জোর করেই উঠতে হলো। ভেবেছিলাম 4:30-র মধ্যে উঠে পড়বো, কিন্তু উঠতে উঠতে 5টাই বেজে গেছে, আর রেডি হয়ে বেরোতে 6টা বেজে গেছে। গতকাল রাতেই মা আমার কাছে চলে গেছিল। রাত্রিবেলায় দুজন এক জায়গায় ছিলাম, ভেবেছিলাম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ব। এ বাড়িতে আসার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু সকালবেলায় রেডি হয়ে আমাদেরকে আবার এ বাড়িতে আসতেই হলো, কারণ মা একটা ডকুমেন্টস নিতে ভুলে গেছে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি ঠাকুমা সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছে। এ বাড়িতে যেহেতু অনেকটা জায়গা, তাই টুকটাক সারা বছর কিছু না কিছু বাড়িতে লাগানো থাকে সবজি। তো এখন ঠাকুমা এদিকে লাগিয়েছে পালং শাক, আর সেই সাথে কুমড়ো শাকটা এত ভালো হয়েছে, ফুল আসছে না, তবে শাকটা দেখেই চোখটা জুড়িয়ে যায়। তো আমার অনেক দিন থেকেই ইচ্ছে আছে যে এখান থেকে কয়েকটা পাতা নিয়ে বাটা করে খাবো, তবে কবে খাবো জানি না। তো এদিকে ঠাকুমা এখন জল দিচ্ছে, কারণ টাইমের জলটা চলে এসেছে। দাঁড়াও, পাইপটা একটু ঠাকুমাকে ঠিক করে দিই, এখানে আবার প্যাচ হয়ে গেছিলো যার জন্যে জলটা যাচ্ছিল না। তো দেখছো কুমড়ো শাকের ডগাগুলো কি দারুণ হয়েছে। আমি অবশ্য শাক পাতা খেতে অতটাও ভালোবাসি না, পেলে খাই, না পেলে খাই না। একটা সময় তো খেতামই না, তবে এখন অল্প স্বল্প সবই খাই। তো এদিকে আমি এখন অপেক্ষা করছি কতক্ষণে মা ডকুমেন্টসটা নিয়ে আসবে। আমি এখন আর ঘরে যাব না। ওদিকে আমার আবার সেজো পিসি এসেছে, পিসি কালকেই এসেছে, তবে আমার সঙ্গে এখনও দেখা হয়নি। আর ওদিকে পিসি দেখছি ঘুম থেকেও ওঠেনি। ভেবেছিলাম সকাল সকাল পিসির সঙ্গে দেখা হয়ে যাবে, কিন্তু না, এখন আর পিসির সঙ্গে দেখা হলো না। আমিও পিসিকে ডাকবো না, পিসি একটু ঘুমোক, আমি বরঞ্চ পরে দেখা করে নেব। আমার পেছনে যে শাকগুলো দেখছো ছোট ছোট, ওগুলো না পালং শাক, ঠাকুমা লাগিয়েছে, বেশ ছোট ছোট হয়েছে। এই সময় পালং শাক খুব ভালো হবে না, তবুও দেখছি বেশ ভালোই হয়েছে, আর সেই শাকের গাছেই ঠাকুমা জল দিচ্ছে। ওদিকে দেখছি মিষ্টু, মানে আমার বৌদির ছোটদার মেয়ে, ও এসেছে ফুল তোলার জন্যে। ভালোই হয়েছে পালং শাক। ওই যে মা ডকুমেন্টস নিয়ে চলে এসেছে, আর এবার আমরা বেরিয়ে পড়ি। তবে সকালবেলায় বাজার পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে কিনা কে জানে। এখনও পর্যন্ত যার যার কাছে ফোন করেছি টোটোর জন্যে, সবাই বলছে মাঠে চলে গেছে, কারণ এখন মাঠের কাজটা অনেকাংশে বেড়ে গেছে। তো এখন ভাবছি যদি টোটো না পাই তাহলে হেঁটে চলে যাব। এমনিতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, আর হেঁটে গেলে না আরও বেশি দেরি হয়ে যাবে। তো মা কালকে রাত্রিবেলায় একটা জেঠুর কাছে ফোন করেছিলেন। ও, তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমি আর মা কৃষ্ণনগরে যাব, সৈনিক বোর্ডে। আমার বাবা যেহেতু আগে আর্মিতে চাকরি করতেন, তো আর্মির কাজকর্ম নিয়েও অনেক ছোটাছুটি আছে, আর সেই কাজগুলো আমরা এতদিনে শুরুই করতে পারিনি, কারণ বাবার ডেথ সার্টিফিকেট হাতে পেতে আমাদের অনেকটা সময় চলে গেছে। তার উপরে রেলের যে কাজকর্মগুলো আছে সেগুলোর জন্য ছোটাছুটি করতে হচ্ছে মাকে, দাদাকে, বৌদিকে, যেহেতু দাদারও কাজের একটা ব্যাপার আছে। তো আজকে থেকে আর্মির কাজগুলো নিয়ে ছোটাছুটি শুরু হলো বলতে পারো। তো মায়ের যেহেতু আর্মির পেনশনটা হবে, সেই সাথে মেডিকেল কার্ড, ক্যান্টিন কার্ড, এগুলো সব মায়ের নামে করাতে হবে, সেই সাথে বাবার কার্ডগুলো সারেন্ডার করাতে হবে। আমরা তো বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে খানিকক্ষণ দাঁড়িয়ে একটা টোটো পেয়ে গেছিলাম, আর তারপরে আমরা চলে এসেছি বাজারে। তবে বাজারে এসে আমাদের খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, আমাদের বাস চলে এসেছিল, আর আমরা বাসে উঠেও পড়েছি, আর ঠিকঠাক জায়গাও পেয়ে গেছি। বাসটা প্রায় ফাঁকা ছিল বললেই চলে। তো মা বাড়ি থেকে এই বাসটা ধরার কথাই বলছিল, এই বাসটা বোধহয় আজ একটু দেরি করে এসেছে, তো সেই জন্যেই আমরা পেলাম। তবে আজকে সকাল সকাল বাসে উঠে আমার এত ভয় লাগছিল। আজকাল জানি না কেন সুপার গাড়িগুলোতে উঠতেই আমার ভয় লাগে, এত জোরে চলে। আশা করি তোমরা দেখেও বুঝতে পারছো। আগে যখন আমি কৃষ্ণনগরে থাকতাম তখন এই ধরনের গাড়িতে উঠলে আমার খুব একটা ভয় লাগতো না, কিন্তু বহু বছর আমি যেহেতু বহরমপুরে কাটিয়েছি, বহরমপুরে যাওয়ার গাড়িগুলো এত জোরে চলে না, তো সেই জন্যে সেই অভ্যাসটা কেটে গেছে, আর ভয়ও ভীষণ লাগছে। তবে আজকে আমি বাসে উঠে মাকে জানলার পাশে বসতে দিয়েছি। ছোটবেলা থেকেই দেখেছি মা সবসময় কোথাও গেলে আমাকে জানলার পাশে বসাতো, আর নিজে ধারের দিকে বসতো। এটা আশা করি শুধু আমার সাথে নয়, তোমাদের প্রত্যেকের সাথেই হয়েছে বা এখনও হয়। মায়েদেরও কিন্তু জানলার পাশে বসতে ইচ্ছে করে,
আরও অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে মায়েরা সেগুলো বলতে পারে না। বাবা চলে যাওয়ার পরে মায়ের প্রতি দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে। যতদিন বাবা ছিল ততদিন অতটাও ভাবতে হয়নি যতটা এখন ভাবতে হয়। কালকে রাত্রিবেলায় আমি আর মা পরিকল্পনা করেছিলাম আজকে সকালবেলায় কিছু একটু খাবার আমরা বানিয়ে নিয়ে যাব। তবে সকালবেলায় একদমই সময় পাইনি, উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, সেটা তো তোমাদের আগেই বললাম। তো সেই জন্যে আলাদা করে আর কিছু বানিয়ে আনা সম্ভব হয়নি। রাতে আমি একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম যদি কিছু বানাতে না পারি তাহলে একটু মুড়ি, ছোলা, শশা নিয়ে যাব। তো আজকে আমি আর মা আমাদের সকালের ব্রেকফাস্টটা সারবো বাসের মধ্যেই। তো আমরা খাবো এখন মুড়ি, ছোলা আর শশা। আর মা এদিকে শশাতে লবণ লাগিয়ে নিচ্ছে। আমি লবণটা যে কৌটাটায় এনেছি এটা কিন্তু ওই কেসারের কৌটা। এই কৌটার মধ্যে যে এত সুন্দরভাবে লবণটা আসবে আমি যখন এনেছিলাম তখন ভাবিনি। আমি ভেবেছিলাম হয়তো বেরিয়ে যাবে, ভেবেছিলাম যদি বেরিয়েও যায় তাহলে তো শশার পাশেই থাকবে, ওর মধ্যেই পড়বে। তবে একটুও বাইরে বেরোয়নি, জানো তো। এখন থেকে আর এই ধরনের কৌটাগুলো ফেলবো না, বেশ সুন্দর ব্যবহার করা যায় কিন্তু। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কৃষ্ণনগরে চলে এসেছি আর আমরা নেমে পড়েছি সদর মোড়ে। তো এখান থেকে এখন টোটো ধরে আমরা যাব সৈনিক বোর্ডে। এদিকে কৃষ্ণনগরের সৈনিক বোর্ডটা কোথায় সেটা আমার বা মায়ের কারোরই জানা নেই। সকালবেলায় টোটোওয়ালা দাদাকে বলছি আমরা সৈনিক বোর্ডে যাব, ওনারা তো বুঝতেই পারছেন না। তো বাস থেকে আমাদের সঙ্গে একটা ছেলে নেমেছিল, সে হয়তো এদিকেই কোথাও কাজ করে। তো সেই ছেলেটা বুঝতে পেরেছে যে আমরা সৈনিক বোর্ডে যাব। তো সেই ছেলেটা বলল যে সৈনিক বোর্ডটা কালেক্টরিতে। তো আমরা এখন কালেক্টরির দিকেই যাচ্ছি। তবে জানো তো এই রাস্তাটা আমার খুব পরিচিত, এই রাস্তা দিয়ে না জানি কতই যাতায়াত করেছি। আমি যখন গ্র্যাজুয়েশন করেছি তখন আমি কৃষ্ণনগরেই থেকেছি আর কালেক্টরির দিকেই থাকতাম। রাস্তার আশেপাশে যে বিল্ডিংগুলো আছে, যে দোকানপাটগুলো আছে, সেগুলো হয়তো অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, তবে রাস্তাটা সেই একই আছে। এই কালেক্টরির মোড়েই কত কাজ করতে এসেছি, কত দোকান ছিল যে দোকানগুলোতে প্রায়ই আসা হতো। তো সেই দোকানগুলো দেখে পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল আর কোথাও না কোথাও মনটাও খারাপ করছিল। কিন্তু জানো তো, যখন আমি কৃষ্ণনগরে থাকতাম তখন আমার মনে হতো কবে এই শহরটা ছেড়ে আমি যাব, কবে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। আমার এই শহরে থাকতে একদমই ভালো লাগছে না। কিন্তু এখন সেই শহর, সেই রাস্তাঘাটকে আমি মাঝে মধ্যে ভীষণ মিস করি। আমার সেই জীবনযাপনটা আমি ভীষণ মিস করি। আমার সেই বন্ধুগুলোকে আমি ভীষণ মিস করি। হোস্টেলের সেই পাতলা ডাল, মোটা চাল, এক টুকরো মাছের ঝোল আর একটু তরকারি, সেটাকেও এখন ভীষণ মিস করি। এই কালেক্টরির মোড় থেকেই স্বরূপগঞ্জ ঘাটের বাস ধরে ঘাটে যেতাম, তারপর গঙ্গা পার হয়ে নবদ্বীপে পড়তে যেতাম। সেই কথাগুলো না আজ ভীষণ মনে পড়ছিল। আসলে এই পুরনো স্মৃতিগুলো মনে করার জন্যে আমার কাছে অনেকটা সময়ও ছিল। আমরা না 8টার মধ্যে কৃষ্ণনগরে চলে এসেছি। কাল রাতে মা একটা জেঠুকে ফোন করেছিল আর জেঠু বলেছিল যত সকালে যেতে পারবে তত তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তো সেই মতো আমরা তো চলে এসেছি। তবে এসে দেখছি কালেক্টরিতে লোকজন নেই বললেই চলে। আমাদের মতোই একজন এসে দাঁড়িয়ে আছেন, তবে উনি বলছেন নাম লেখাতে হবে। তো আমরা একটা চিরকুটে নাম লিখিয়ে দিয়েছি আর এবার আমাদের 2 থেকে 2.5 ঘন্টা অফিস খোলার অপেক্ষা করতে হবে। আমরা যখন কালেক্টরিতে ঢুকলাম তখন এক ভদ্রলোক আমাদের দেখে বলছেন, আপনারা কি অফিস ঝাড় দিতে এসেছেন যে এত সকালে চলে এসেছেন? কালকে আমি মাকে বলেছিলাম আমরা 7টা-8টার দিকে বেরোবো, ওই 10টা-11টার মধ্যে আমরা পৌঁছে যাব, তাহলে একদম অফিস টাইমেই পৌঁছাবো। কিন্তু মা বলল না, যদি দেরি হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। তো আমি আর কিছু বললাম না, সকাল সকাল মায়ের সঙ্গে উঠে ঝিমাতে ঝিমাতে চলে এসেছি। তো মা এদিকে বলল কিছু জেরক্স করতে হবে, তো সেই জন্যে আমি আবার কালেক্টরির মোড়টাতে বেরিয়ে এলাম। আর এখানে এসে না আরোই বেশি আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ এই যে মোড়টা দেখছো, এই মোড় থেকেই আমি বাস ধরতাম। বিগত বছরগুলোতে অনেক কিছুই বদলে গেছে, তবে এই মোড়ে যে গাছগুলো ছিল সেগুলো কিন্তু এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। তো কালেক্টরি থেকে সোজা যে রাস্তাটা গেছে ওই রাস্তাতেই আমার কলেজটা পড়ে। আমি এখানকার উইমেন্স কলেজে পড়তাম। এখানেও আমার একটা সাইকেল ছিল আর সেই সাইকেলটা নিয়েই আমি সব জায়গায় যাতায়াত করতাম। কালেক্টরির মোড়েই একটা সাইকেলের দোকান ছিল যেখানে প্রায়ই আসা হতো সাইকেল খারাপ হয়ে গেলে বা হাওয়া দেওয়ার জন্যে। তবে আজকে আর দোকানটা দেখতে পাইনি। দোকানটা দেখতে গেলে আমাকে আরও খানিকটা হাঁটতে হতো। তো এদিকে মা দাঁড়িয়েছিল বলে আমি আবার চলে এলাম। তবে না, এখনও অফিস খোলার টাইম হয়নি। আমি আর মা এখন টুনি পাখির মতো বসে আছি কখন অফিসটা খুলবে। তোমরা হয়তো ভাবছিলে আমি ইচ্ছে করে ব্লগ আপলোড করছি না, তবে এটাও একটা কারণ
যে কোথাও না কোথাও কিছু না কিছু করছিলাম, যার জন্যে শরীর এতটাই ক্লান্ত হয়ে যাচ্ছিল যে আমি ভ্লগ এডিট করতে পারছিলাম না। সারাটা দিন যদি এইভাবে বসে থাকতে হয় তাহলে কি শরীর কারোর ভালো লাগে বলো? সকাল 8টার সময় কৃষ্ণনগরে পৌঁছেছি আর এখন বাজে বিকাল 5টা। সকালের সেই মুড়ি কটা ছাড়া সারাদিনে আর কিছুই খাওয়া হয়নি, বলতে পারো খাওয়ার সময়ও পাইনি। সেই সাথে আমাদের কাজটাও হলো না, আবারও আমাদের একদিন আসতে হবে। তো সকালবেলায় যে ভদ্রলোক আমাদের অফিস ঝাড় দেওয়ার কথা বলছিলেন, উনি দেখলাম বন্দুক হাতে গেটে দাঁড়িয়ে আছেন। সকালে অবশ্য জানতাম না যে উনি পুলিশ, তবে এখন বিষয়টা জানলাম। তো উনি আমাদের দেখে হেসে বলছিলেন, সকাল 8টায় এসেছেন আর এখন বিকাল 5টা বাজে। আমি বললাম, তবু আমাদের কাজ হলো না, আমাদের আরও একদিন আসতে হবে। এদিকে আমার আর মায়ের এখন খিদেতে পেট জ্বলছে। কি খাবো, কোথায় যাব, কিছুই বুঝতে পারছিলাম না। কালেক্টরের আশেপাশে কোনো হোটেল আছে কি না সেটাও অবশ্য খোঁজার চেষ্টা করিনি, বৃথা সময় নষ্ট হবে যদি খুঁজে না পাই। তাই ভাবলাম যেখানে চিনি সেখানে যাই। তো এর আগে যেদিন ঠাকুরদাদাকে ভর্তি করতে এসেছিলাম সেদিন একটা হোটেলে খাবার খেয়েছিলাম। তো মাকে বললাম, চলো ওই হোটেলটার খাবার দাবার ভালো ছিল, আমরা ওখানেই যাই। আর এই দেখো, এই যে যে সবুজ রঙের বাড়িটা দেখছো, না এটা কোনো বাড়ি নয়, এটা হলো একটা নার্সিং হোম, লেকভিউ নার্সিং হোম। এখন দেখছি নার্সিং হোমটা বন্ধ হয়ে গেছে। তবে এই নার্সিং হোমেই আমার বড় জায়ের মেয়ে হয়েছিল। তখন অবশ্য আমি কৃষ্ণনগরেই থাকতাম। তো মণ্ডলবাবুর সাথে দিদিভাইকে আর নয়নকে আমি এখানে দেখতে এসেছিলাম। হ্যাঁ, নয়ন হলো আমার বড় জায়ের মেয়ে, ওর ডাকনাম নয়ন আর ভালো নাম সৃজা। সৃজা নামটা অবশ্য আমিই রেখেছিলাম। ও যখন হয়েছিল তখন মণ্ডলবাবু ছুটিতে এসেছিল। আমি আর মণ্ডলবাবু নয়ন আর নয়নের মায়ের নামে এখানকারই একটা মন্দিরে পুজোও দিতে গেছিলাম। আমি ওদের জন্য মেনেছিলাম। আর তারপর আমরা গভর্নমেন্ট কলেজের মাঠে বসে বেশ খানিকক্ষণ গল্পও করেছিলাম। মণ্ডলবাবুর সাথে আনন্দবাবুও এসেছিল। ওরা বাড়িতে চলে গেছিল আর আমি চলে গেছিলাম হোস্টেলে। তখন অবশ্য আমার ভাসুরও বাড়িতে থাকতো। উনিও প্রায় প্রত্যেক দিনই কৃষ্ণনগরে আসতো যে কদিন দিদিভাই ভর্তি ছিল। তো আমার সঙ্গে বেশ কয়েকদিন রাস্তায় দেখা হয়েছে, তবে তখন দাদার সঙ্গে আমার কথা হতো না। আচ্ছা, তোমরা অনেকেই জানতে চাইছিলে নয়নের বাবাকে তোমরা কেন দেখতে পাও না। উনি বাড়িতে থাকেন না, উনি বর্তমানে প্রবাসে আছেন। তো সেই জন্যে তোমরা ওনাকে দেখতে পাও না। সারাদিন পর খাওয়ার জন্যে আমরা হোটেলে চলে এসেছি। হোটেলটা দেখে অতটাও পছন্দ হয় না, তবে এখানকার খাবার দাবার বেশ ভালো লেগেছিল, সেই জন্যেই এসেছি। তবে আজকে পাতে উচ্ছে দেখে আমার একটুও ভালো লাগেনি। মাকে আমি উচ্ছেটা তুলে দিয়েছি। আমার মা হোটেলের খাবার দাবার খুব একটা পছন্দ করে না, সেই সাথে আমিষ তো খেতেই চায় না। তো আমি মাকে বললাম, ডিমের ঝোল খেয়ে দেখো, এর আগের দিন আমি খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। তো আমার কথাতে মাও ডিমের ঝোল নিয়েছে। জানো তো, আমার বিয়ের আগে আমি, আমার মা আর আমার বর আমার বিয়ের বাজার করতে কলকাতায় গেছিলাম। তো আমরা ক্যান্টিনেও গেছিলাম। পিজি হসপিটালের কাছে একটা আর্মিদের ক্যান্টিন আছে। তো সেই ক্যান্টিন থেকে বাজার করে আরও টুকটাক অনেক কিছু কেনাকাটা ছিল, সেগুলো করে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো। বিয়ে উপলক্ষে ক্যান্টিন থেকে মণ্ডলবাবু একটা বড় সড়ো ট্রলি কিনেছিল, আর আমি ও বাড়ির থেকে একটা বড় আমেরিকান ট্যুরিস্টের ব্যাগ নিয়েছিলাম। এবার ওই ব্যাগ আর ট্রলি নিয়ে আমাদের রাস্তায় অনেকক্ষণ হাঁটতে হয়েছিল, কারণ কোনো গাড়িতে আমাদের তুলছিল না, কোনো বাস আমাদের উঠতে দিচ্ছিল না অত বড় লাগেজ নিয়ে। যদিও সেই লাগেজগুলোর মধ্যে যে অনেক জিনিসপত্র ছিল তা নয়, কিন্তু ওগুলো দেখেই মানুষ ভয় পাচ্ছিল। এদিকে আমাদের খিদেও লেগে গেছিলো, কারণ তখন প্রায় বিকাল 4-5টা বেজেও গেছিলো। তো আমরা কোথায় যাব, কি খাবো, কিছুই বুঝতে পারছিলাম না। কোথায় গেলে যে আমরা গড়িয়াহাটের গাড়ি পাবো সেটাও বুঝতে পারছিলাম না। তো কলকাতার রাস্তার ফুটপাথ দিয়ে হাঁটছিলাম, আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়ে একটা ছোট্ট হোটেল, যেটাকে দেখে হোটেল মনে হচ্ছিল না, মনে হচ্ছিল কোনো ঝোপড়ি, মানে তাঁবু দিয়ে বানানো একটা হোটেল। তো সেই হোটেলে আমরা ঢুকি, আর ওখানে গিয়ে ডাল আলু সিদ্ধ ভাত পেয়েছিলাম, যেটা খেতে এত ভালো লেগেছিল যার স্বাদটা আমি আজও ভুলতে পারিনি। তবে আমার মা কিন্তু খায়নি, কারণ মায়ের একটু ভালো লাগছিল না জায়গাটা দেখে। তো যাই হোক, মাকে পরে অন্য কিছু খাইয়েছিলাম। সেদিন জানো তো, আমরা ভোর 3টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। সারা দিনই মোটামুটি কলকাতায় ছিলাম, তারপর রাতের বাস ধরে বাড়িতে এসেছিলাম। তো আজ হঠাৎ করেই সেই কথাটা মনে পড়ে গেল। এখনও মায়ের হোটেলে খেতে গেলে একটু সমস্যা হয়, তবে আজকে মা অনেকটা সন্তুষ্টির সাথেই খেয়েছে। তবে হ্যাঁ, কলকাতায় সেদিন আমরা খাবারটা খাওয়ার পরে একটা ট্যাক্সি পেয়েছিলাম, আর সেই ট্যাক্সি করেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছিলাম। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি বাজারে। আর বাজারে ঢোকার আগেই একটা কাঠের দোকানে ঢুকেছিলাম। বেশ ভালো লাগছিল জিনিসপত্রগুলো, তবে ওখান থেকে আমি কিছুই নিইনি,
কারণ এখন জিনিসপত্র কিনতে গেলে আগে বিচার বিবেচনা করি যে সেই জিনিসটা আমার কতটা প্রয়োজন, আর সেই জিনিসটাকে রাখার জায়গা আমার ঘরে হবে কি না। কাঠের ট্রে আর চারপাইগুলো দেখে আমার তো চোখই সরছিল না, আমার ভীষণ নিতে ইচ্ছে করছিল। ভাবছিলাম যে নববর্ষ উপলক্ষে নিজেই নিজেকে একটা গিফট করি। মাও অনেকবার নিতে বলেছিল, কিন্তু না, আমি কোনো কিছুই নিইনি। তবে এদিকে এসে বাচ্চাদের জন্য 2-1টা জামাকাপড় কিনেছি। কি কিনেছি সেটা না হয় তোমাদের পরে দেখাবো। এবার পয়লা বৈশাখে মাকে কোনো শাড়ি কিনে দেবো না, ভেবেছি একটা জুতো কিনে দেবো। তো সেই জন্যে মাকে নিয়ে এখন চলে এসেছি জুতোর দোকানে। অনেক দিন থেকেই ভাবছিলাম আমি যে ধরনের জুতোগুলো ব্যবহার করি সেই ধরনেরই একটা জুতো মাকেও কিনে দেবো, কারণ এই জুতোগুলো পরে যে কোনো জায়গায় চলাচল করতে অনেকটাই সুবিধা হয়, তার উপরে পায়ের তলায় ব্যথাটাও একটু কম হয়। তবে আমার মা এই ধরনের জুতোগুলো আগে কখনো ব্যবহার করেনি, তাই আমার মায়ের নিতে একটু সমস্যা হচ্ছিল। মানে মায়ের বক্তব্য ছিল আমাকে পরলে ভালো লাগবে কি না, কেউ কিছু বলবে কি না, লোকে কিছু বলবে কি বলবে না আমি জানি না। তবে মায়ের কথাগুলো শুনে আমি তো মাকে বেশ কয়েকটা কথা বলেই ফেললাম। আমি ওনাকে বললাম, লোকে তোমাকে জুতো কিনে দিচ্ছে না, আমি তোমাকে জুতো কিনে দিচ্ছি। তোমার পায়ের তলায় ব্যথা হলে লোকে তোমাকে দেখতে আসবে না, দেখলে আমিই তোমাকে দেখতে যাব। অতএব লোকের থেকে আমার গুরুত্বটা তোমার কাছে একটু বেশি হওয়া দরকার। তো আমার কথাগুলো শুনে মা জুতোটা নিয়েছে, আর যে জুতোটা পরে এসেছিল সেই জুতোটাকে ব্যাগে ভরে আমি মাকে বললাম, তুমি নতুন জুতো পরে চলো। না, আমি কখনো সবাইকে আমার মতো করে পরিচালিত করি না। তবে হ্যাঁ, যেটা দেখে আমার মনে হয় যে সামনের মানুষটার এটা করলে কিছু ভালো হতে পারে, সেই কথাটা আমি বলি। আমি আমার আশেপাশে এমন অনেক মানুষকে দেখেছি যারা তাদের কাছের মানুষের ভালো মন্দ দেখেও না ভালোটাকে ভালো বা খারাপটাকে খারাপ বলতে পারে না। ভালোটাকে বলতে পারলেও খারাপটাকে তো বলতেই চায় না, কারণ পাছে তারা খারাপ হয়ে যাবে। তবে আমি কিন্তু খারাপ হওয়ার চিন্তা অতটা করি না। আমার যেটা খারাপ লাগে সেটাকে আমি খারাপই বলি, আর যেটা ভালো লাগে সেটাও মুখ খুলে প্রশংসা করে বলি। টোটোতে ওঠার আগে একটা দোকানে পঞ্জিকা দেখতে পেলাম। নববর্ষ উপলক্ষে নিজেকে একটা পঞ্জিকাই গিফট করে নিয়েছি। আর তারপর আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। আমরা কাছাকাছিই ছিলাম বাস স্ট্যান্ডের, হেঁটেই আসা যেত, তবে মায়ের পায়ে যেহেতু ব্যথা ছিল তাই টোটো করেই চলে এসেছি। আর আসা মাত্রই না বাস পেয়ে গেছি। আর আজ ফেরার সময়তেও মাকে আমি জানলার পাশেই বসতে দিয়েছি। তবে মাকে বললাম, মা তুমি আমার হাতটা একটু জোরে ধরে থাকবে, আর আমি একটু ঘুমিয়ে নেব, আমি আর পারছি না। এমনিতেই আমি ভোরবেলায় উঠতে পারি না। ভোরবেলায় উঠলে আমার সারা দিনটাই মোটামুটি খারাপ যায়। তার উপরে সূর্যি মামা যা রোদের তাপ দিয়েছে আজকে, তাতে তো একদম ননির পুতুল গলে গেছে। ধারের দিকে বসেছি বলেই মাকে হাতটা ধরতে বললাম, না হলে আবার বাসের ঝাঁকুনিতে ঘুমের ঝুলে নিচেও পড়ে যেতে পারি। তো এদিকে আমরা পৌঁছে গেছি বাজারে। আর সত্যি বেশ খানিকটা রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছি। তবে শুধু আমি নই, মাও ঘুমিয়েছে। আর আমাদের না ঘুম ভাঙার পরে আমরা বুঝতেই পারছিলাম না যে আমরা কত দূর পৌঁছেছি। যেহেতু বাইরেটা অন্ধকার হয়ে গেছিল, আমরা ভাবলাম আমাদের বাজার ছেড়ে আমরা চলে এলাম কি না। তো না, আমরা ঠিকঠাক জায়গাতেই নেমে পড়েছি। আর এদিকে আমরা চলে এসেছি বাড়ির সামনে। তো আমি এখন আর বাপের বাড়িতে ঢুকবো না। মা বলছিল ও বাড়িতে যাওয়ার কথা, আমি এখন শ্বশুর বাড়িতেই যাব। তবে আজকে এ বাড়ি থেকে রাতের খাবারটা নিয়ে যাব। আমি ভেবেছিলাম রাতে রান্নাবান্না করেই খাবো, কিন্তু মা বৌদিকে ফোন করেছিল, বৌদি আমাকে রুটি করে দিয়েছে। সেই সাথে কি দিয়েছে সেটা না হয় তোমাদের বাড়িতে গিয়েই দেখাচ্ছি। তো এদিকে আমি বাড়িতে চলে এসেছি। আমি তো ভেবেছি অক্কবাবু বোধহয় ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, ছেলে এখনও জেগে আছে আর উঠানে খেলা করছে। তো ভাবলাম ওর সঙ্গে একটু দেখা করেই যাই। তো প্রথমে তো ডাকছিলাম, আমি ওকে ডাকছি আর ওদিক থেকে ও আমাকে ডাকছে। তো আমি এগিয়ে এলাম, আর আমি আসা মাত্রই আমাকে বলছে বসো। আজকাল সব কথাই টুকটাক বলতে শিখেছে। তো আমি বললাম তুমি আমার সঙ্গে চলো। তো সত্যি সত্যি ও আমার সঙ্গে চলে এলো, কিন্তু আমার কাছে বেশিক্ষণও থাকেনি। ওর কাকিমণির কাছেই ও চলে গেছে, মানে ছোটি নেতু ছিল, ওদের কাছেই ওকে দিলাম। আর তারপর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। আর এবার বৌদির দেওয়া খাবারটা নিয়ে বসলাম খেতে। তো রুটি তো দিয়েছে, সেটা তো তোমাদের আগেই বলেছি, তবে রুটির সঙ্গে কি দিয়েছে সেটা তো আমিও জানতাম না। তো বাটি খুলে দেখছি মোচার ঘন্ট করেছে বৌদি। আজকে জানো তো, আমরা যখন কালেক্টরি থেকে বেরোচ্ছিলাম তখন কালেক্টরির এক কোনায় দাঁড়িয়ে কিছু লোক স্লোগান দিচ্ছিল। কালেক্টরিতে তো বিভিন্ন কারণে লোকজন যাতায়াত করতেই থাকে, তবে তারা কি কারণে এসেছিল সেটা আমি আর খুব একটা যাচাই করে দেখতে পারিনি, কারণ আমার হাতে সময়ও ছিল না। তবে বাড়িতে এসে যেটা দেখলাম সেটা দেখে আমি তো পুরো হতবাক হয়ে গেছি। আজকের দিনটা সত্যি একটা অভিশপ্ত দিন সেই সমস্ত মানুষের কাছে যাদের চাকরি হারিয়ে গেছে। কৃষ্ণনগরে থাকাকালীন সেভাবে ফোনটা খুলতে পারিনি, তবে বাড়িতে এসে ফোনটা খুলে নিউজটা দেখে না আমি তো পুরো হতবাক হয়ে গেছি। এমনও হতে পারে এটা তো ভাবতেই পারছি না।
এত বছর চাকরি করার পরে যে চাকরি চলে যেতে পারে, এটা আমি কেন বোধহয় কেউই ভাবতে পারেনি। তবে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে, কারণ আমাদের সঙ্গেও অনেক দাদা দিদিরা ছিল যারা অনেক কষ্ট করে চাকরি পেয়েছে। তারা টাকা পয়সা দিয়ে চাকরি পায়নি, তারা সত্যিই যোগ্য। তাদের কথা, তাদের পরিবারের কথা ভেবে সত্যিই মনটা ভীষণই খারাপ হয়ে গেছে। আমার তো বিশ্বাসই হচ্ছিল না। আমি তো একটা দাদার কাছে ফোন করলাম, দাদা বলছে তুমি সারাদিন পরে এখন জানলে? সত্যিই আমি এখন জানলাম। চাকরি না পাওয়ার যন্ত্রণা কেমন হয় সেটা আমিও জানি, কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণাটা হয়তো একমাত্র তারাই জানে যাদের সাথে এটা হয়েছে। তবে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে সঠিক বিচার আর উন্নয়ন ছাড়া সবই সম্ভব। যারা যোগ্য তারা চাকরি পায় না, আর যারা দোষী তারা শাস্তি পায় না। তিলোত্তমার জন্যে কত মানুষই তো রাস্তায় নেমেছিল, কই সঠিক বিচার কি এখনো পেল? কিন্তু মা কালীর কাছে প্রার্থনা করি যোগ্য প্রার্থীরা যেন তাদের সঠিক বিচারটা পায়। কারণ এমন বহু মানুষ আছে যার চাকরির দিকে তাকিয়ে তার পুরো সংসারটা বাঁচে। আজকে শুধু তার জীবনটা ওলটপালট হয়ে যায়নি, তার পুরো পরিবারের জীবনটাই ওলটপালট হয়ে গেছে। কারণ চাকরি পাওয়ার পরে মানুষের জীবন ধারণের ধরনটা অনেকাংশে বদলে যায়। তোমরাও ওদের জন্য একটু প্রার্থনা করো, ওরা যেন ওদের মনের জোর না হারায়, আর ওদের লড়াইটা ওরা যেন জিতে যায়। তো চলো, আজকের মতো আমি তাহলে ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।